আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নয়াদিল্লিতে আজ বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের আগে সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়, প্রদান করা হয় গার্ড অফ অনারও। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দিল্লির হায়দ্রাবাদ হাউসে যাবেন তিনি। সেখানে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে 10টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই ও নবায়ন হওয়ার কথা রয়েছে। এরপর দুই প্রধানমন্ত্রী বিবৃতি দিবেন। বিকেলে দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ কেবল দেশ নয়, উপমহাদেশের অন্যতম বড় এক রাজনৈতিক সংগঠনের নাম। দেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে যে দলটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, তার জন্য সংগঠনটিকে বিভিন্ন সময়ে মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিবন্ধকতার। প্রাণ ঝরেছে অসংখ্য নেতাকর্মীরও। এরপরও দেশকে এগিয়ে নেওয়ার আদর্শকে ধারণ করে মানুষের সমর্থনে এখনও এগিয়ে চলেছে, পার করেছে ৭৫টি বছর। আওয়ামী লীগের এই দীর্ঘ পথ চলায় নানা সংগ্রামের ইতিহাসের কিছু অংশ জানাচ্ছেন সাদিয়া কানিজ। যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজ থেকে ৫৩ বছর আগে যার দৃঢ় সাহসিকতা আর নেতৃত্বে স্বাধীন হয় দেশ, সেই জাতির পিতার হাত ধরেই পূর্ণতা পায় আওয়ামী লীগ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তবে স্বাধীন দেশের দ্বারপ্রান্তে নিয়ে যেতে আওয়ামী লীগের ভূমিকার ইতিহাস আরও পুরনো। ১৯৪৯ সালে জন্ম নেয়ার পর থেকে ৫২র ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন অনস্বীকার্য। কেবল দেশ স্বাধীনই নয়, যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখে দেশের প্রাচীনতম এই দলটি। দেশ স্বাধীনের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে মাত্র ৩.৫ বছরের মাথায় ঘুরে দাঁড়ায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ। এত কিছুর পরেও প্রতিবন্ধকতা আর দেশবিরোধীদের ষড়যন্ত্র পিছু ছাড়ে না আওয়ামী লীগের, যার প্রথম বড় ধাক্কাটা লাগে ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। তবে সাময়িক ভেঙে পড়লেও ১৯৮১ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দেশে ফেরার মধ্য দিয়ে ফের জেগে ওঠে সংগঠনটি। শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৯ সালে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশের ইতিহাস রচনা শুরু হয় কেবলই এগিয়ে চলার। স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বকে স্বীকার করে নিয়ে, জাতির পিতার ডাককে স্বীকার করে নিয়ে কিন্তু আপামর জনগণ যুদ্ধে গেছে, তাহলে প্রত্যাশা জায়গা বেশি, দায়বদ্ধতা বেশি। সে কারণে এই ৭৫ বছর যে হয়ে গেল, সেখানে তাদের অঙ্গীকার যেটা আছে জনগণের প্রতি, সেটাকে আমি মনে করি আরও শক্তিশালী করে জনগণের প্রতি জনগণকে তাদের সেবা করে যেতে হবে। এরপরেও বাস্তবতা হলো আওয়ামী লীগের এগিয়ে চলার সমান্তরালে চলতে থাকে ষড়যন্ত্র। তাই তো একে একে ১৯ বার হামলার শিকার হতে হয় সংগঠনটির কাণ্ডারি শেখ হাসিনাকে। যে পরিমাণ রক্ত ঝরেছে আওয়ামী লীগের নেতাকর্মীর, সমসাময়িক বিশ্বে অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের ত্যাগ সে দেশের মানুষের জন্য করেনি। আমরা সব সময় এই জনপদের মানুষের সাথে ছিলাম, এখনও আছি, আগামীতেও আমরা যে কোনো পরিস্থিতিতে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা কখনো পিছপা হব না। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বাবার হত্যাকারী শনাক্তে সহযোগিতা করতে কলকাতা সিআইডি পুলিশের ডাকে আগামী সপ্তাহে ভারতে যেতে পারেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। জিজ্ঞাসাবাদের পাশাপাশি ডিএনএ টেস্টের জন্যই কলকাতায় যেতে হবে ডরিনকে। এদিকে কসাই জিহাদ হাওলাদারকে আরও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। গতকাল আদালত এই আদেশ দেয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫ জুলাই তাকে আবারও বিচারকের সামনে হাজির করা হবে। গেল মাসে ১৩ মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল রাত 3:30টার দিকে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে বেগম জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। এর আগে গত 2 মে খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় 2 দিন চিকিৎসা শেষে নিজ বাসায় ফেরেন তিনি। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবী মানুষ ফিরছেন ঢাকায়। ট্রেন, লঞ্চ ও বাসে ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকার অভিযোগ নেই যাত্রীদের। রাজধানী কমলাপুর রেল স্টেশনে সদরঘাট লঞ্চ স্টেশন, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে আছে যাত্রীদের চাপ। কেউ একাকী, আবার কেউ বা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছে। এদিকে যাত্রীর চাপ কিছুটা কম হলেও আজ থেকে যাত্রী চাপ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহনরা। খুবই ভিড়। আমি শ্রীপুর গাজীপুর থেকে আসছি, এই কমলাপুর পর্যন্ত পুরোটা দাঁড়ায় আসছে, বসার কোনো সিট পাই নাই। ট্রেনের ব্যবস্থাপনা ভালো, বাট টাইম টু টাইম ছাড়ে নাই। মোটামুটি ভালোই, হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত জায়গা ছিল, কম ছিল যাত্রী চাপ, তো আসলাম ভালোভাবে আসলাম। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আশিকুল, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন স্টেশনগুলোতে, আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ঈদের ছুটি শেষে কাল থেকে কিন্তু পুরোপুরি অফিস শুরু হবে। মাঝখানে আরও 2 দিন অফিস ছিল। সেই ফাঁকে কিন্তু বেশ মানুষ ঢাকা শহরে প্রবেশ করেছেন এবং তারা অনেকেই কিন্তু আমাদের কাছে বলেছেন যে তারা স্বস্তি নিয়ে আসছেন। খুব একটা বেশি কষ্টকর পরিস্থিতিতে তাদের পড়তে হয়নি। তবে আমরা আজকে কমলাপুর স্টেশনে সকাল থেকে যেমনটা দেখছিলাম যে ট্রেনের কিন্তু ঢাকামুখী যে ট্রেনগুলো সেগুলোতে কিছুটা বিলম্ব রয়েছে, যে বিলম্বতে আসছে, এবং ঢাকা থেকে যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেগুলোতেও কিন্তু বিলম্ব রয়েছে। কারণ এই কারণ হিসেবে তারা বলছেন যে ঈদের সময় যে অতিরিক্ত যাত্রী আসেন প্রতিটা স্টেশনেই তাদেরকে বেশি সময় পর্যন্ত সময় দিতে হয়, সেই কারণেই আসলে এই সময়ের বিলম্বটা হচ্ছে। এবং আমরা যে কজন যাত্রীর সাথে কথা বলেছি এখনও পর্যন্ত সেরকম কোনো অভিযোগ কিন্তু তারা করেননি যে তাদের যাত্রাপথে ভোগান্তি বা বড় ধরনের কোনো ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে, এরকম কোনো অভিযোগ কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। আমরা কমলাপুর রেল স্টেশনে এখন যেটা দেখছি যে বেশ কিছু যাত্রী অপেক্ষা করছেন যারা ঢাকা ছাড়বেন, মানে বিভিন্ন গন্তব্যে যাবেন ঢাকা থেকে, তারা কিন্তু আসেন। এবং সকালে যারা ফিরেছেন তারাও বেশ স্বস্তির সাথে ফিরেছেন। এছাড়াও কিন্তু বাস স্টেশনগুলোতে এবং লঞ্চ স্টেশনগুলোতেও কিন্তু যাত্রী ঢাকায় ফেরার যাত্রীদের ভিড় রয়েছে। ফাহমিদা, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে। ধন্যবাদ। এবার বন্যা প্রসঙ্গ। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশেপাশের জেলার পরিস্থিতি এখনও স্থিতিশীল। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও তলিয়ে আছে জেলার নিম্নাঞ্চল। জেলা প্রশাসন জানিয়েছে সুনামগঞ্জে 700টি আশ্রয় কেন্দ্রে প্রায় 24,000 মানুষ অবস্থান নিয়েছে। তবে এরই মধ্যে আশ্রয় কেন্দ্র ছাড়ছে অনেকেই। এদিকে সকাল থেকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে কুড়িগ্রামের প্রায় 1352 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। এ বন্যায় 20 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 7,72,000-এরও বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে সংস্থা। আমাদের বন্যার কারণে আমাদের বাড়িঘরে অনেক পানি জমে আছে। পানি কমতে অনেক দীর্ঘদিন লাগবে, 4-6 দিন লাগবে। তা আমরা অনেক কষ্টের মধ্যে আছি। পানি কমলে পরে আমরা বাড়িতে আসবো, পানি না কমার পর্যন্ত আমরা বাড়িতে আসতে পারবো না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা কষ্টের মাঝে আছি। 5-7 দিন থেকে পানির বাইরে এখনও আছে। এখন পোলাপান নিয়ে খুব অসুবিধায় আছি।
দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন ওখানে, আর দুর্গতদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে জানাবেন। ফাহমিদা যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। গতকালকে আসলে কাঠফাটা রোদ ছিল, পানি অনেকটা কমেছে। সুরমা নদীর পানি আজ সকালে বিপদ সীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে বৃষ্টিপাত হয়েছে আজ সকাল 9টা পর্যন্ত, গত 24 ঘন্টায় মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত কম হয়। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে এখনও অনেকেই বাড়ি ফিরতে পারেননি। আশ্রয়কেন্দ্রে প্রায় 24,000-এর মতো মানুষ অবস্থান করছেন। তবে যাদের বাড়িঘর থেকে পানি নেমে গেছে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। তবে অনেকেই বলছেন যে আরও কয়েকদিন লাগবে। আবার যাদের বাড়িঘর থেকে পানি গিয়েছে তারাও বলছে যে বাড়িঘর সংস্কার করতে সময় লাগবে, সুতরাং সহসাই যাওয়া যাবে না। এদিকে আপনি যেটা জানতে চাইছেন, জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। জেলা উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বন্যার্তদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে, বিশুদ্ধ পানি দিচ্ছে। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত 47 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। গেল রোববার ও মঙ্গলবারের ভারী বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধস দেখা যায়। অঞ্চলটিতে আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই ভয়াবহ দুর্যোগে প্রায় 55,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে অজস্র ঘরবাড়ি, রাস্তাঘাট। এদিকে দুর্যোগের তীব্রতার কারণে আটকে পড়া লোকদের সন্ধান ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় দেশটির দুর্যোগ মোকাবেলা বিভাগ। যুদ্ধপীড়িত ফিলিস্তিনে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় গেল শুক্রবারও 45 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। এক প্রতিবেদন সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ভয়াবহ সংকটের মধ্যে অবরুদ্ধ গাজার স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলি সেনাদের হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় 37,431 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিরোধিতার মুখেও ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। গেল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই স্বীকৃতি দেয়। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ ডি এর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ফ্রান্স। লিপজিগ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরাসিরা। ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও নেদারল্যান্ডসের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি কান্তে, উসমান ডেম্বেলরা। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এদিকে পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ ডিতে তালিকায় 3-এ অবস্থান করছে অস্ট্রিয়া। ম্যাচের শুরুতেই গার্নোট ট্রনারের গোলে এগিয়ে যায় ডাচ টিম। 30 মিনিটে পোল্যান্ডকে সমতায় ফেরান ক্রোসিফস্টফ পিয়াটেক। 66 মিনিটে বামগর্ডনার ও 78 মিনিটে আর্নোটোভিচ পোলিশদের জাল খুঁজে নিলে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। এদিকে জয় নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ আসর শুরু করা পর্তুগাল এফ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আজ। বাংলাদেশ সময় রাত 1টায় সিগন্যাল ইদুনা পার্কে তাদের প্রতিপক্ষ তুরস্ক। দুদলের মুখোমুখি লড়াইয়ে পর্তুগিজদের 7 জয়ের বিপরীতে তুর্কির জয় 2টি। তাই এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে শক্তিমত্তায় এগিয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এদিকে জর্জিয়াকে 3-1 গোলে হারিয়ে দারুণভাবে এবারের ইউরো শুরু করেছে তুরস্ক। এই ম্যাচ জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে চাবে দুদলই। টি-20 বিশ্বকাপে টিকে থাকতে সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ, তাই এই ম্যাচটা তাদের জন্য বাঁচা মরার লড়াই। এদিকে দারুণ ছন্দে থাকা টিম ইন্ডিয়া সুপার 8-এর গ্রুপ 1-এ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে অবস্থান করছে তালিকার 2-এ। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন।
মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।